Hello learners, welcome to Pallavi's English Classroom. Rhetoric সিরিজের যে ক্লাসগুলো আমরা শুরু করেছি আজকে তার 5th ডে। আর আজকের ক্লাসে আমরা জানব ফিগার্স বেসড অন ইমাজিনেশন। চলো শুরু করি। আমাদের আজকের ফার্স্ট ফিগার পার্সোনিফিকেশন। নাও হোয়াট ইজ পার্সোনিফিকেশন? In personification, nature, an inanimate object or an abstract idea is invested with the attribute of a living being. পার্সোনিফিকেশনের ক্ষেত্রে কি হয়? প্রকৃতির কোনো এলিমেন্ট বা কোনো জড়বস্তু বা কোনো অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া, কোনো চিন্তা ভাবনা, সেটাকে যখন মানুষের মতন করে ট্রিট করা হয়, সেটাকে যখন হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হয়, গল্পের স্বার্থে, কবিতার স্বার্থে, বা রিডারদের কাছে রাইটারের থটটাকে আরও বেশি ইমপ্রেসিভ ওয়েতে কনভে করার জন্য তখন যে ফিগার অফ স্পিচটা রাইটাররা ইউজ করেন সেটাকে বলা হয় পার্সোনিফিকেশন। অর্থাৎ যেখানে কোনো জড় পদার্থ যার প্রাণ নেই, যে কথা বলতে পারে না, তাকে মানুষের মতো ট্রিট করা হবে। এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, শুধু জড়বস্তু নয়, মানুষ বাদে যে কোনো প্রাণী, যে কোনো ইতর প্রাণী বলতে পারি আমরা, ডগস, ক্যাটস, এরাও হতে পারে, গাছের পাতা, গাছ তো জড় পদার্থ নয়, গাছ তো জীব, তো গাছ বা হাওয়া বা নদীর জল, এদেরকেও কিন্তু পার্সোনিফাই করা হয়, অর্থাৎ পার্সনের মতন তাকে ট্রিট করা, দ্যাট ইজ কল্ড পার্সোনিফিকেশন। তাহলে ফিচার্সগুলো কি? নেচার, ইনঅ্যানিমেট অবজেক্ট or an abstract idea is invested with the attribute of a living being. ওই যে বললাম, প্রকৃতির কোনো এলিমেন্ট, কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট বা কোনো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, সেটাকে একটা লিভিং বিংয়ের মতন করে ট্রিট করা হবে। This is done in the imagination of the speaker or author concerned. অর্থাৎ কি না, যিনি বক্তা বা অথর, তার ইম্যাজিনেশনে পুরো ঘটনাটা ঘটছে, যেটা স্বাভাবিক। অফকোর্স কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, কোনো ন্যাচারাল থিং, সেটাকে যদি হিউম্যানলি ট্রিট করা হয় তাহলে সেটা ইম্যাজিনেশন ছাড়া অন্য কোথাও তো পসিবল নয়, ঠিক? নেক্সট, ইনফ্যাক্ট পার্সোনালিটি, ইন্টেলিজেন্স অ্যান্ড ইভেন অ্যাক্টিভিটি অ্যান্ড মোবিলিটি আর অলসো মেড টু বিহেভ লাইক লিভিং বিং। যেটা বললাম, যে কোনো কনসেপ্ট বা কোনো চিন্তাধারা, কোনো মানুষের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, তার বুদ্ধিমত্তা, তার করা কোনো অ্যাক্টিভিটি, সেটাকেও কিন্তু লিভিং বিংয়ের মতন ট্রিট করা যেতে পারে। একটু এক্সাম্পলের সাহায্যে আমরা ব্যাপারটা বুঝি। দেখো, ফার্স্ট এক্সাম্পল, অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর্থ ডাইরেকশনস টু মাচ অ্যাট লার্জ। ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ প্রবন্ধটা যদি কেউ পড়ে থাকো তাহলে সেখান থেকে এই লাইনটা নেওয়া, তোমরা রিলেট করতে পারছো আশা করি। তো সেখানে বেকন কি বলছেন, যে স্টাডিজ কি করে, পড়াশুনো নাকি আমাদেরকে দিক দেখায়। এটা তো সত্যি কথা। স্টাডিজ আমাদেরকে জীবনে চলার পথে যেমন নলেজ দেয়, তেমনি কোনটা ঠিক কোনটা ভুল সেটা যাচাই করতে শেখায় এবং আমাদের ডাইরেকশন দেয়। এখন ব্যাপারটা হচ্ছে, বুকস ডাইরেক্টলি কি আমাদেরকে দেয়? প্রথম কথা, বুকস তো নিজে আমাদেরকে ডাইরেকশন শোই করে না। বুকসে লেখা কথাগুলো পড়ে সেটাকে নিজেদের ইন্টেলিজেন্সের সাহায্যে বুঝে আমরা ঠিক কোনটা ভুল কোনটা যাচাই করি। বুক বা স্টাডি নিজে অ্যাজ আ হিউম্যান কি আমাদেরকে ডাইরেকশন দেয়? দেয় না। কিন্তু সেন্টেন্সটা দেখো, স্টাডিজ দেমসেলফ গিভ ফোর্থ ডাইরেকশন, অর্থাৎ কথাটা পড়ে যেন মনে হচ্ছে স্টাডি নিজেই এগিয়ে আসে আমাদের ডাইরেকশন দিতে। তাহলে স্টাডি এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অথচ সে নাকি আমাদেরকে ডাইরেক্টলি ডিরেকশন দিচ্ছে। দিস ইজ আ কাইন্ড অফ পার্সোনিফিকেশন। আরও একটা দেখো, হিস্ট্রিজ মেক্স মেন ওয়াইজ। ইতিহাস মানুষকে জ্ঞানী করে, কারণ ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই, ভুলগুলোকে চিনি, ত্রুটিগুলোকে আইডেন্টিফাই করি, তারপরে সেটাকে রেকটিফাই করে আমরা এগিয়ে যাই। কিন্তু কথা হচ্ছে, হিস্ট্রি কি আমাদেরকে সত্যি জ্ঞান দেয়? না, হিস্ট্রিতে ঘটা ঘটনাগুলোকে নিজেদের বুদ্ধির সাহায্যে বিচার করে, জাজ করে, তবে আমরা সেখান থেকে কিছু এডুকেশন নিই, রাইট? তাহলে হিস্ট্রি নিজে আমাদেরকে ওয়াইজ করতে আসে না, ওখান থেকে আমরা কিছু শিখি, নিজেরা শিখি। বাট আমরা লিখছি যখন, তখন কি লিখছি? হিস্ট্রিজ মেক্স ম্যান ওয়াইজ। ইতিহাস যেন নিজেই এসে মানুষকে জ্ঞানী করে দিয়ে যাচ্ছে। তাহলে এখানে হিস্ট্রিকে অ্যাজ আ পার্সন ট্রিট করা হচ্ছে, পার্সোনিফাই করা হচ্ছে, রাইট? তারপরেও দেখো, conspiring with him how to load and bless,
কিডসের লেখা একটা কবিতা, তোমরা ও টু অটাম যারা পড়েছো তারা জানো ও টু অটামে কী বলছেন কবি, যে অটাম যেন সূর্যের সাথে মিলে কনস্পায়ার ষড়যন্ত্র করছে কি করে ফলগুলোকে আরও বেশি লোড করা যায়, অর্থাৎ ফলগুলোকে নাকি আরও বেশি জুসি করা যায়। এখন কথা হচ্ছে সিজন আর সান দুজনে মিলে ষড়যন্ত্র করছে, ইট ইজ অ্যাকচুয়ালি নট পসিবল। কিন্তু কবির ভাষায় কোথাও যেন ঋতুটা সূর্যের সাথে মিলে একটা প্ল্যান করছে যে এই সিজনটাতে সমস্ত ফলগুলো রসালো হবে, গাছগুলো ফুলে ফুলে ভরে থাকবে, তাই না? আর সানকে এখানে হিম পার্সনিফাই করা হলো, তাহলে অটাম সিজন আর সান দুটোকেই হিউম্যানলি এখানেও ট্রিট করা হচ্ছে, ঠিক? এরকম আরও অনেক এক্সাম্পল আছে, দেখো শেক্সপিয়ারের লেখা অ্যারাইজ ফেয়ার সান অ্যান্ড কিল দ্য এনভিয়াস মুন। তাহলে সানকে ফেয়ার সান, সানের আবার ফেয়ার কি ডার্ক কি, রাইট? এনভিয়াস মুন, এনভিয়াস কথাটা মানে কি? শত্রু মনোভাবাপন্ন। তাহলে শেক্সপিয়ার এখানে সূর্যকে বলছেন যেন সূর্য তুমি এসো এবং মুনকে কিল করো। এখন সূর্য এসে মুনকে তো কিল করতে পারে না, সায়েন্টিফিক্যালি দ্যাট ইজ নট পসিবল, টেকনিক্যালি ইট ইজ নট পসিবল, বাট হিয়ার अगेन শেক্সপিয়ার ইজ পার্সোনিফাইং বোথ দ্য সান অ্যান্ড দ্য মুন। উইলিয়াম ব্লেকের লেখা আরও একটা কবিতা দেখো, সিক রোজ থেকে নেওয়া, ও রোজ দাও আর্ট সিক, ও রোজ দাও আর্ট সিক, সিক মানে অসুস্থ হওয়া, আর্ট হচ্ছে কি আর্কাইক ইউজ অফ আর, দাও মানে ইউ, তাহলে ও রোজ ইউ আর সিক। নাও ক্যান আ রোজ বি সিক? নো, ইট ক্যান্ট, আইদার ঝরে যাবে বা ফুটে থাকবে, সিক হওয়া ব্যাপারটা ঠিক যায় না, তাই না? মানে সিক তো হিউম্যান বিং হয়, ঠিক? কিন্তু কবিতাটা যদি তোমরা পড়ে থাকো তাহলে বুঝবে যে এই কথাটার কিন্তু একটা গভীর অন্য কোনো অর্থ আছে, তাই না? তাহলে এখানেও কিন্তু উইলিয়াম ব্লেক রোজকে একটা পার্সনের মতন ট্রিট করে তাকে বলছেন ও রোজ ইউ আর সিক। তাহলে দেখলাম আমরা স্টাডিজ, হিস্ট্রি, সান, মুন, অটম, রোজ, কতগুলো ন্যাচারাল এলিমেন্ট, কতগুলো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কতগুলো ইনঅ্যানিমেট অবজেক্ট, তাদেরকে পার্সনের মতো ট্রিট করা হলো, তাদেরকে দিয়ে কথা বলানো হচ্ছে, তাদেরকে দিয়ে হিউম্যান অ্যাক্টিভিটিস করানো হচ্ছে, আর এগুলোই হলো পার্সনিফিকেশনের এক্সাম্পল। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আজকের নেক্সট ফিগার অফ স্পিচ, প্যাথেটিক ফ্যালাসি। In pathetic fallacy, nature is represented as showing interest in human action either by sympathy or by antipathy. The pathetic fallacy may be called a species of the personification. The attribute of a living being is given to an object of nature, and this object is represented as showing interest in human action either by sympathy or by antipathy. কি বুঝলাম আমরা? প্যাথেটিক ফ্যালাসি হলো পার্সনিফিকেশনারই একটা টাইপ, কিন্তু এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে নেচারকে রিপ্রেজেন্ট করা হয় যেন নেচারের এলিমেন্টগুলো হিউম্যান বিভিন্ন অ্যাকশনের উপরে ইন্টারেস্টেড, অনলি হিউম্যান অ্যাকশন অ্যান্ড ন্যাচারাল এলিমেন্ট। ওকে, তাহলে ন্যাচারাল যে কোনো এলিমেন্ট সেটা হিউম্যান অ্যাকশনের উপরে যদি ইন্টারেস্টেড হয়, ইন্টারেস্ট শো করে পুরো লেখাটা জুড়ে, সেটা সিম্প্যাথেটিক্যালি হতে পারে, অ্যান্টিপ্যাথেটিক্যালিও হতে পারে, তখন সেটাকে আমরা প্যাথেটিক ফ্যালাসি বলবো, রাইট? তাহলে পার্সনিফিকেশনের সঙ্গে এটার মেইন যেটা ডিফারেন্স সেটা হচ্ছে পার্সনিফিকেশন ন্যাচারালি ডিলস উইথ নেচার, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, ইনঅ্যানিমেট অবজেক্টস, বাট ইন কেস অফ প্যাথেটিক ফ্যালাসি ইট ডিলস অনলি উইথ নেচার, শুধুমাত্র ন্যাচারাল এলিমেন্টের সঙ্গে ডিল করবে। অ্যান্ড ইন প্যাথেটিক ফ্যালাসি nature is particularly shown as feeling interest in human action in either way, while no such feeling of interest is found in case of personification. অর্থাৎ পার্সনিফিকেশনের ক্ষেত্রে ন্যাচারাল যে এলিমেন্টগুলো সেগুলো হিউম্যান কোনো অ্যাকশনের প্রতি ইন্টারেস্টেড এরকম কোনো ফিলিং আসে না, কিন্তু প্যাথেটিক ফ্যালাসির কথা যখন বলবো তখন আমরা সহজেই দেখতে পারবো সেন্টেন্সগুলো পড়লে যে সামহাও অ্যান্টিপ্যাথেটিক্যালি বা সিম্প্যাথেটিক্যালি হিউম্যান অ্যাকশনের প্রতি ওর ইন্টারেস্টটাই সবচেয়ে বেশি, ঠিক? একটু এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। আর্থ ফেল্ট দ্য উন্ড, দ্য রিভার শাইড অ্যাট দ্য সরো অফ দ্য গার্ল। মিল্টনের লেখা দুটো লাইন দেখো, আর্থ ফেল্ট দ্য উন্ড, যন্ত্রণাটা
ধরিত্রী বা পৃথিবী বা ভূমি যাই বলো না কেন ফিল করলো, অনুভব করলো, আর মেয়েটার দুঃখে কষ্টে নদী যেন দীর্ঘশ্বাস ছাড়লো। তাহলে দেখো যন্ত্রণাটা কার? মেয়েটার। দুঃখটা কার? মেয়েটার। রিয়াকশনটাকে শো করছে আর্থ বা রিভার, ন্যাচারাল এলিমেন্ট। ঠিক কাজ করছে কিন্তু পার্সনিফিকেশনের মতনই, মানুষের মতনই কাজ করছে। পৃথিবী কখনো কারোর ব্যথা যন্ত্রণা অনুভব করতে আসে না। সাচ মানে তুমি যদি ইমোশনালি ভাবো, তুমি যদি ইম্যাজিন করো, করতেই পারো, কিন্তু অ্যাজ সাচ ভূমি কখনো মানুষের কষ্ট ফিল করতে আসে না, তাই না? নদী কখনো আমাদের জন্য দীর্ঘশ্বাস ছাড়তে আসে না। কিন্তু এখানে পার্সনিফাই করা হলো, কিন্তু তার পাশাপাশি পার্সনিফিকেশন যখন করা হচ্ছে তখন এই রিভার বা আর্থ এ কিন্তু একটা মানুষের দুঃখ কষ্টকে ফিল করে তার এগেনস্টে কিছু ইন্টারেস্ট শো করে রিয়াকশন দেখাচ্ছে। পার্সনিফিকেশনে আমরা এই জিনিসটা দেখতে পাই না যে হিউম্যান কোনো অ্যাক্টিভিটির উপরে বেস করে ন্যাচারাল এলিমেন্ট কোনো রিয়াকশন দিচ্ছে। ওখানে ন্যাচারাল এলিমেন্টগুলো নিজেরা মানুষের মতন কাজ করে। আরও এক্সাম্পল দেখো, অ্যান্ড ইনস্ট্যান্টলি দ্য হোল স্কাই বার্নড উইথ ফারি এগেইনস্ট দেম, এবং সঙ্গে সঙ্গে গোটা আকাশ জুড়ে যেন তাদের বিরুদ্ধে আগুন জ্বলে উঠল। তাহলে এখানেও মানুষের করা কোনো ক্রিয়াকলাপ তার উপরে ভিত্তি করে গোটা আকাশ যেন বিরোধিতা করলো। উইলফ্রেড ওয়েনের লেখা একটা লাইন। এখানেও স্কাই ন্যাচারাল এলিমেন্ট, কিন্তু মানুষের অ্যাকশনের এগেইনস্টে সে গিয়ে রিয়াকশন দেখালো। এখানে আমরা পেয়েছিলাম সিম্প্যাথি, এখানে পেলাম অ্যান্টিপ্যাথি, রাইট? দ্য ব্রড স্ট্রিম ইন হিজ ব্যাঙ্কস কমপ্লেইনিং, টেনিসনের লেখা একটা লাইন, যেখানে বলছে নদীটা কিনা তার তীরে দাঁড়িয়ে কমপ্লেইন করছে, অভিযোগ করছে। কেন অভিযোগ করছে? মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই সে অভিযোগটা করছে। তাহলে এখানেও কিন্তু হিউম্যান রিয়াকশন, হিউম্যান অ্যাক্টিভিটি, তার উপর বেস করে ন্যাচারাল এলিমেন্ট তাদের অ্যাকশন রিয়াকশন, এটাই প্যাথেটিক ফ্যালাসিতে প্রকাশ পায়। তোমরা টার্মটা যদি দেখো, প্যাথেটিক অর্থাৎ কোথাও গিয়ে ও সিম্প্যাথি বা অ্যান্টিপ্যাথি যাই বলো না কেন ফিল করে এবং সেই অনুযায়ী তার ইন্টারেস্ট শো করে। Our third figure of speech is apostrophe. What is an apostrophe? A short, impassioned address is made to nature, an inanimate object or an abstract idea, or to a dead or absent person, imagining the same as living or present. অর্থাৎ কিনা প্রকৃতির কোনো এলিমেন্ট, কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, কোনো জড় বস্তু, কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কোনো মৃত ব্যক্তি বা বর্তমানে এখানে উপস্থিত নয় এমন কোনো অনুপস্থিত ব্যক্তি, এদের কাউকে যদি ইম্যাজিন করা হয় যে এরা কেউ সামনে উপস্থিত আছে এবং শুধু উপস্থিত নয় জীবিত আছে, এবং সেই অবস্থায় যদি তাকে সম্বোধন করা হয়, তাকে অ্যাড্রেস করা হয়, সেটাকে বলা হবে অ্যাপোস্ট্রফি। তাহলে অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে কী হবে? অ্যাড্রেসিংটা শর্ট হবে, ইমপ্যাশন্ড হবে, অকেশনালি সাডেন হবে, অর্থাৎ হঠাৎ করে অ্যাড্রেসিংটা হবে। ঠিক, আর সেই অ্যাড্রেসিংটা কাকে হতে পারে, সেই সম্বোধনটা কাকে হতে পারে? কোনো ন্যাচারাল এলিমেন্ট হতে পারে, কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট হতে পারে, কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কোনো মৃত ব্যক্তি বা কোনো অ্যাবসেন্ট পারসনকে হতে পারে। আর সবসময় এটা ইমাজিন করতে হবে অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে যে সেই মৃত ব্যক্তি বা সেই ন্যাচারাল এলিমেন্ট যাই বলো বা সেই অ্যাবসেন্ট পারসন, সে ওই মুহূর্তে লিভিং এবং প্রেজেন্ট, ঠিক আছে, অ্যান্ড লিসেনিং টু দ্য স্পিকার, এবং সে বক্তার কথা শুনছে, এমনভাবেই বক্তা তাকে সম্বোধন করছে। অ্যাজ আ ফিগার দ্য অ্যাপোস্ট্রফি টেক্স ইটস রাইজ ফ্রম অ্যান ইন্টেন্সিটি অফ ইমোশন, অর্থাৎ ভীষণ তীব্র কোনো ইমোশন থেকেই অ্যাপোস্ট্রফিটার শুরু হয় বা অ্যাপোস্ট্রফিটা রাইজ হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি বাইরনের লেখা লাইন, চিলন দাই প্রিজন ইজ আ হোলি প্লেস, বা ধরো ও ডেথ ওয়্যার ইজ দাই স্ট্রিং, বা শেলির লেখা ও উইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, বা ধরো ওয়ার্ডসওয়ার্থের লেখা মিল্টন দাও শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার, অথবা ধরো শেক্সপিয়ারের বলা মিসচিফ দাও আর্ট আ ফুট। দেখো প্রত্যেক কটা এক্সাম্পলে হাইলাইটেড ওয়ার্ডগুলো দেখো, চিলন, ডেথ, উইন্ড, মিল্টন, মিসচিফ। হয় তিনি মৃত, বা সেটা কোনো ন্যাচারাল এলিমেন্ট বা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, রাইট?
অথচ তাদেরকে ডেকে যেন মনে হচ্ছে তারা সামনে উপস্থিত, তাকে ডেকে বোঝানো হচ্ছে। মিল্টন, দাউ শুডস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার। মিল্টন, তোমার উচিত ছিল এখন এই মুহূর্তে এখানে বেঁচে থাকা। ও উইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শেলি যেন উইন্ডকে, হাওয়াকে বলছেন, জিজ্ঞাসা করছেন, শীত যদি আসে তাহলে স্প্রিং কি আর দূরে থাকতে পারে? এখন হাওয়াকে এর উত্তর দেবে? ইজ ইট পসিবল? কিন্তু শেলি ফিল এমন করাচ্ছেন যেন সত্যি উইন্ড আছে প্রেজেন্ট এবং অ্যাজ আ পার্সন সে কথাটা শুনতে পাচ্ছে। ও ডেথ, হোয়ার ইজ দাই স্টিং। হে মৃত্যু, কোথায় তোমার সেই হুল, তোমার সেই তীক্ষ্ণ বিষাক্ত হুল। তাহলে এখানেও মৃত্যুকে সম্বোধন করে তাকে প্রশ্ন করা হচ্ছে। এই ধরনের এক্সাম্পলগুলোকে আমরা অ্যাপোস্ট্রফি বলতে পারি, অর্থাৎ যেখানে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। নেক্সট ফিগার অফ স্পিচ ইজ ভিশন। গোটা রেটরিক সিরিজের যত ফিগার অফ স্পিচ আছে সবচেয়ে সহজ এক্সাম্পল বা সবচেয়ে সহজ পার্ট হচ্ছে ভিশন। এমন কোনো পোয়েট্রি নেই যেখানে ভিশন থাকে না, এটা সবসময় মনে রাখবে। যে কোনো পোয়েট্রিতে সবসময় যেটার প্রেজেন্টেশন আমরা সবসময় পাবো, যে ফিগার অফ স্পিচটা, সেটা হচ্ছে ভিশন। ইন ভিশন অ্যান অ্যাবসেন্ট অর ইম্যাজিনারি পিকচার ইজ ভিভিডলি প্রেজেন্টেড। দেখো ডেফিনেশনটাই আমার কথাটাকে প্রুভ করলো যে ভিশনে কি হয়, কোনো অনুপস্থিত বা কোনো ইম্যাজিনারি পিকচার সেটাকেই ভীষণ ভিভিডলি, ভীষণ কী বলবো, ট্রান্সপারেন্টলি, স্বচ্ছভাবে শুধুমাত্র শব্দের দ্বারা ফুটিয়ে তোলা, দ্যাট ইজ কল্ড ভিশন। আর পোয়েট্রির কাজই তাই। পোয়েট্রির কাজই হলো মানুষের ইম্যাজিনেশনে শব্দ দ্বারা একটা নতুন জগৎ তৈরি করা, যে জগৎটা প্রেজেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। So the intensity of emotion makes man's imagination powerfully active and brings to his mind some absent or imaginary picture. অর্থাৎ ইমোশনের তীব্রতা, অনুভূতির তীব্রতাই মানুষের মনে এমন একটা পাওয়ারফুল অ্যাক্টিভ ইমাজিনেটিভ ওয়ার্ল্ড ক্রিয়েট করে যেখানে কিনা আমরা অ্যাবসেন্ট কোনো পিকচারকে শুধুমাত্র ওয়ার্ডের মাধ্যমে পিকচারাইজ করতে পারি। So the poet represents such a picture by means of his words with such a graphic reality that it seems that the whole thing is actually present or happening before him. অর্থাৎ কবি বা লেখক তারা কি করেন, শুধুমাত্র শব্দের দ্বারা সেই ইমাজিনারি ওয়ার্ল্ডটাকে এত বেশি রিয়েলিটির সঙ্গে, মানে কি বলবো, বাস্তবিকতার সাথে সেটাকে রিপ্রেজেন্ট করেন যেন মনে হয় সেটা আমাদের সামনে সেই সময় প্রেজেন্ট বা সেই ঘটনাটা আমাদের সামনে এই মুহূর্তে ঘটছে। এক্সাম্পল দেখো, দ্য আইস ওয়াজ হেয়ার, দ্য আইস ওয়াজ দেয়ার, দ্য আইস ওয়াজ অল অ্যারাউন্ড, ইট ক্র্যাকলড অ্যান্ড গ্রোলড অ্যান্ড রোড অ্যান্ড হাউলড লাইক নয়েজেস ইন আ সাউন্ড। কোলরিজের লেখা একটা কবিতার কয়েকটা লাইন তুলে দিলাম তোমাদেরকে, তোমরা লাইনগুলো শুনতে শুনতেও ইম্যাজিন করতে পারছো। দ্য আইস ওয়াজ হেয়ার, the ice was there, the ice was all around. It crackled and growled and roared and howled like noises in a sound. অর্থাৎ এপাশেও বরফ, ওপাশেও বরফ, চারিদিকে একটা বরফাবৃত জমি। সেই বরফের মধ্যে যখন ফাটল ধরে তখন যে চিরচির আওয়াজটা হয়, সেই যখন বিশাল বড় কি বলা যায় ওটাকে, হিমবাহতে ফাটল ধরে তখন যে রোরিং সাউন্ডটা হয়, সেটার ইম্যাজিনেশন এখানে আমরা পাচ্ছি। সেটার একটা ছবি আমরা এখানে চোখ বুজে এই চারটে লাইন পড়তে পড়তে বা শুনতে শুনতে কল্পনা করতে পারছি, রাইট? সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ভিশন, যেখানে কিনা কতগুলো শব্দ তোমার মনের মধ্যে একটা সম্পূর্ণ কাল্পনিক জগৎ তৈরি করে দেবে। Thou from whose unseen presence the leaves dead are driven like ghosts from an enchanter fleeing, yellow and black and pale and hectic red. শেলির লেখা কবিতা, তোমাদের খুব চেনা জানা একটা কবিতা। এসএলএসটি পরীক্ষা যারা দিয়েছো তাদের কাছে তো ভীষণ পরিচিত একটা কবিতা, যেখানে আমরা দেখছি যে শুকনো গাছের পাতাগুলো হাওয়া দেওয়ার সাথে সাথে ওয়েস্ট উইন্ডের হাওয়ায় ঝরে ঝরে পড়ছে, যেন মনে হচ্ছে কোনো তান্ত্রিক সে কোনো মন্ত্র বলে ভূতদেরকে তাড়াচ্ছে। ঠিক সেইভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আর সেই গাছের পাতাগুলোর রং কেমন, কোনোটা ইয়েলো, কোনোটা ব্ল্যাক, কোনোটা পেল, কোনোটা হেকটিক রেড, রাইট? তো এটাও খানিকটা পড়তে পড়তে আমরা ওয়েস্টার্ন প্রেক্ষাপটে কোনো একটা শীতের দুপুরের ছবি ইম্যাজিন করতে পারি, যেখানে ওয়েস্ট উইন্ড বইছে আর গাছের পাতাগুলো
ম্যাপল লিভসের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, এরকম একটা সিন আমরা ইমাজিন চাইলে করতেই পারি। This my hand will rather the multitudinous seas incarnadine making the green one red। শেক্সপিয়ারের লেখা একটা কবিতা। अगेन এখানেও দেখো 3টে লাইন, অথচ তার কি ডিপ একটা মিনিং আর কি সুন্দরভাবে সেটা ইমাজিন করতে আমাদেরকে হেল্প করছে। তাহলে যে কোনো কবিতার সবচেয়ে ইম্পর্টেন্ট যে রেটরিক বা যে ফিগার অফ স্পিচটা অবশ্যই প্রেজেন্ট থাকে, সেটা চোখ বন্ধ করে ভিশন। ভিশন না থাকলে সেটা আর যাই হোক পোয়েট্রি নয়। And now our last figure of speech is hyperbole. Now what is an hyperbole? Basically in a hyperbole an exaggerated statement is made to impress others। অর্থাৎ বাড়িয়ে চাড়িয়ে যখন কোনো কিছু বলা হয়, কোনো কিছুর গুণগান করতে বা সেটা সম্পর্কে খারাপ কোনো কথা বলতেই যখন খুব অতিরিক্ত বাড়িয়ে আমরা বলি, যেমন আমরা বলি এক আকাশ সমান তোমায় ভালোবাসি। না, কথাটা হচ্ছে ভালোবাসাকে কি মাপা যায়? আর যদি মাপাও যায় এক আকাশ সমান, এটা কি আদৌ মেজারেবল নয়? তো তবুও আমরা বলার সময়, আমাদের মনে ভাবকে প্রকাশ করার সময় আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি। দিস ইজ কল্ড হাইপারবোল। ঠিক, হাইপারবোল কনসিস্ট ইন ম্যাগনিফাইং আ থিং অর আইডিয়া বিয়ন্ড ইটস ন্যাচারাল বাউন্ড। অর্থাৎ কিনা ন্যাচারালি তার যা বাউন্ড, তার যা লিমিটেশন, সেটাকে ছাপিয়ে দিয়ে যখন এক্সপ্লেন করা হয়, সেটাকে বাড়িয়ে চাড়িয়ে বলা হয়, সেটাকে আমরা হাইপারবোল বলি। এই অতিরিক্ত এক্সাজারেট করা হয় বলেই এটাকে এক্সাজারেশনও বলা হয়। তাহলে যা হাইপারবোল তাই এক্সাজারেশন। এক্সাম্পল দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখার কবিতা, খুব চেনা একটা কবিতা, ওয়েস্টমিনস্টার অ্যাবে, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তার একদম শুরুর দিকের একটা লাইন, যেখানে কবি বলছেন যে পৃথিবীর নাকি এর চেয়ে সুন্দর আর কোনো দৃশ্য দেখানোর নেই। এর চেয়ে সুন্দর মানে ভোরবেলার লন্ডন। তো কবির মনে হয়েছে ভোরবেলার লন্ডনের থেকে সুন্দর দৃশ্য পৃথিবীর বুকে আর কিছু নেই। না, হতেই পারে ভোরবেলার লন্ডন, ভোরবেলার যে কোনো জায়গা, ভোরবেলার গ্রাম্য পরিবেশ, ভোরবেলার আমাদের কলকাতা কত সুন্দর লাগে, তাই না? কোনো পলিউশন নেই, নয়েজ নেই, দূরে কোথাও হয়তো পাখির ডাক শোনা যাচ্ছে, ইটস ভেরি বিউটিফুল, ভেরি প্লিজিং। কিন্তু তার মানে এটা নয় যে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা ওইটা। তাহলে এখানে সৌন্দর্যটা বোঝানোর জন্য আননেসেসারি বাড়িয়ে চাড়িয়ে বলা হয়েছে, এক্সাজারেট করা হয়েছে বিউটিটাকে। দিস ইজ নোন অ্যাজ হাইপারবোল। হিজ টেল উড কিওর ডিফনেস। তার বলা গল্পগুলো নাকি আমার ডিফনেস, আমার বধিরতা ছাড়িয়ে মানে কিওর করে দেবে, ঠিক করে দেবে। এটাও অনেকটা বাড়িয়ে বলা, যে কারোর বলা গল্প শুনে কেউ যদি ডিফ হয়, সে যদি কানে শুনতে না পায়, তার সে বধিরতা ঠিক হয়ে যাবে, এটাও বাড়িয়ে বলা অফকোর্স। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দ্য লিটল হ্যান্ড। শেক্সপিয়ারের লেখা লেডি ম্যাকবেথের ফেমাস ডায়লগ। কিং ডানকানকে হত্যা করার পরে যখন পাপবোধে অনুতপ্ত হচ্ছে লেডি ম্যাকবেথ, তখন সে বলেছিল যে গোটা অ্যারাবিয়া থেকে সমস্ত পারফিউম নিয়ে আসলেও তার হাতের যে রক্তের গন্ধ, সেটাকে দূর করা সম্ভব না। তাহলে এটাও অ্যাগেইন তিনি অনুতপ্ত, ইটস ওকে, ঠিক আছে, রাতে ঘুম হচ্ছে না, ইনসমনিয়া সাফার করছেন, সমনাম্বুলিজমে সাফার করছেন, কুল, কিন্তু তাই বলে গোটা অ্যারাবিয়ার সমস্ত পারফিউমও এই গন্ধ থাকতে পারবে না, এটা অনেক বেশি এক্সাজারেটেড বলা। তো এগুলোকে বলা হয় হাইপারবোল। আশা করি আজকের ক্লাসটা খুব ক্লিয়ারলি উইথ এক্সাম্পল তোমাদেরকে বোঝাতে পেরেছি। কেমন লাগলো আমার এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট করে জানিও। ভুল ত্রুটিগুলো ক্ষমা করো। যদি মনে হয় যে আরও কিছু অ্যাড করা দরকার, তাহলে সেটাও আমাকে কমেন্টে নক করে জানিও। আমার চ্যানেলটাকে লাইক করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।